তো আমরা হিমোলাইটিক অ্যানিমিয়ার পার্ট 2 ক্লাস শুরু করতেছি। হ্যাঁ, আজকে আমি পড়াবো হচ্ছে থ্যালাসেমিয়া। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং এটা একটু জটিল। তোমরা মনোযোগ দিয়ে একটু ক্লাসটা করো। আচ্ছা, হিমোগ্লোবিন, প্রথমে থ্যালাসেমিয়া আলোচনা করার আগে আমি একটু হিমোগ্লোবিন নিয়ে কথা বলি। যে আমাদের হিউম্যান বডিতে, আমাদের অ্যাডাল্ট লাইফে হিউম্যান বডিতে কী কী হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে? 3 প্রকারের হিমোগ্লোবিন থাকে আমাদের। হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন এফ, হিমোগ্লোবিন A2। হিমোগ্লোবিন এ, এটাকে বলা হয় অ্যাডাল্ট হিমোগ্লোবিন। সাধারণত আমাদের শরীরে এটাই সবচেয়ে বেশি পরিমাণে থাকে, ঠিক আছে? যেমন আমি এখন যদি আমার পরীক্ষা করাই, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে দেখি, তাহলে দেখব যে আমার শরীরে হচ্ছে হিমোগ্লোবিন এ, যেটা এটা সবচেয়ে বেশি পরিমাণে আছে। সুস্থ স্বাভাবিক মানুষের এটাই সবচেয়ে বেশি পরিমাণে থাকে এবং এটা পার্সেন্টেজ কত, 95 থেকে 98% পরিমাণ থাকে এবং বাকিগুলো হচ্ছে সামান্য পরিমাণে থাকে। যেমন হিমোগ্লোবিন এফ, এটার আরেকটা নাম হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন A2, এটা কিন্তু এ আর এটা হচ্ছে A2। আচ্ছা, এটা আরেকটা নাম হচ্ছে মাইনর। তো হিমোগ্লোবিন এফ যেটা, এটাও থাকে আমাদের শরীরে, নর্মাল মানুষের শরীরেও থাকতে পারে খুব সামান্য পরিমাণে, এই 1%-এর কাছাকাছি থাকে, ঠিক আছে? আর হিমোগ্লোবিন A2 যেটা, সেটা হচ্ছে 3.5%-এর কম পরিমাণে থাকে। তাহলে মোস্টলি হচ্ছে আমাদের নর্মাল মানুষের ক্ষেত্রে সাধারণত থাকে হচ্ছে কোনটা, হিমোগ্লোবিন এ বা অ্যাডাল্ট হিমোগ্লোবিন 95 থেকে 98% পরিমাণে থাকে, এইটাই থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন হিমোগ্লোবিন শব্দটা শোনো, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এর মানে কি, এখানে হিম আছে, এখানে হিম থাকবে, গ্লোবিন থাকবে, ঠিক আছে? তো অল হিমোগ্লোবিন হ্যাজ 4 হিম অ্যান্ড 4 গ্লোবিন চেইনস। প্রত্যেকটা হিমোগ্লোবিনের 4টা হিম এবং 4টা গ্লোবিন চেইন থাকে, ঠিক আছে? আমাদের আজকের আলোচ্য টপিকস হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথিস। থ্যালাসেমিয়া হচ্ছে একটা হিমোগ্লোবিনোপ্যাথি। তো আমাদের যেহেতু থ্যালাসেমিয়া একটা হিমোগ্লোবিনোপ্যাথি, গ্লোবিনোপ্যাথি, তাহলে এখানে সমস্যাটা কোথায় হবে, হিমে হবে নাকি গ্লোবিনের সমস্যা হবে? গ্লোবিনের সমস্যা হবে, ঠিক আছে? এই কারণে এটার নাম হচ্ছে গ্লোবিনোপ্যাথি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু হিমোগ্লোবিন যদিও তৈরি হয় হিম এবং গ্লোবিন দ্বারা, কিন্তু আমরা আলোচনা করবো হচ্ছে যেহেতু গ্লোবিনোপ্যাথি, থ্যালাসেমিয়া একটা গ্লোবিনোপ্যাথি, তার মানে এটা হচ্ছে গিয়ে সমস্যাটা কোন জায়গায়, নট হিম, এখানে সমস্যা হচ্ছে গ্লোবিনের সমস্যা, এই জন্য এটার নাম হচ্ছে গ্লোবিনোপ্যাথি, ঠিক আছে? আচ্ছা, তো হিমোগ্লোবিনোপ্যাথিস তোমাদেরকে পড়াইছিলাম গত ক্লাসে। এই হিমোগ্লোবিনোপ্যাথিস হচ্ছে 2 রকম আছে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডিসঅর্ডার আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডিসঅর্ডার, ঠিক আছে? ওই যে গত ক্লাসে বলছিলাম হিমোলাইটিক অ্যানিমিয়াতে, মনে আছে কিনা? এই যে ইন্ট্রাকরভাস্কুলার ডিফেক্টের মধ্যে পড়াইছিলাম, দেখো কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ মানে সংখ্যায়, পরিমাণে, গ্লোবিন চেইনের পরিমাণ যদি কমে যায়, হ্যাঁ, তাহলে এটার উদাহরণ হচ্ছে থ্যালাসেমিয়া। আর কোয়ালিটেটিভ মানে হচ্ছে স্ট্রাকচারাল ডিফেক্ট, এটার উদাহরণ হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, বলছিলাম যে সিকেল সেল অ্যানিমিয়া, ঠিক আছে? ওইটাই এখানে বলছি। তো থ্যালাসেমিয়া যেটা আমরা আজকে পড়াবো, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ ডিসঅর্ডার। মানে কি, এখানে গ্লোবিন চেইনটা, যে গ্লোবিন চেইন যে আছে, এই গ্লোবিন চেইনের হচ্ছে সিনথেসিস কমে যায়, ডিক্রিজড হয় গ্লোবিন চেইনের সিনথেসিস, ডিক্রিজড অফ গ্লোবিন চেইন সিনথেসিস। গ্লোবিন চেইনটা তৈরি হয় কম, সংখ্যাটাই কমে যায়, কোয়ান্টিটিটাই কমে যায়। বুঝতে পারছো? এটাই হচ্ছে থ্যালাসেমিয়া। এমনকি গ্লোবিন চেইনের সংখ্যা কমে গিয়ে সেটার সংখ্যা অনেক সময় 0 হতে পারে, ঠিক আছে? গ্লোবিন চেইন কমে গিয়ে সেটার সংখ্যা 0 হতে পারে। আর সিকেল সেল অ্যানিমিয়াতে কী হয়, নট কোয়ান্টিটেটিভ, সিকেল সেল অ্যানিমিয়াতে কোয়ালিটেটিভ, অর্থাৎ ওইখানে গ্লোবিন চেইনের সংখ্যা কমে না, এখানে
গ্লোবিন চেনের হচ্ছে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি হয়, বুঝতে পারছো? স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি হয়। আচ্ছা, আজকে আলোচনা করবো আমরা থ্যালাসেমিয়া নিয়ে। সিকল সেল অ্যানিমিয়াটা আমি আরেকটা ক্লাসে পড়ানোর সুযোগ পেলে পড়াবো পার্ট 3-তে, ঠিক আছে? থ্যালাসেমিয়াটা বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় লাগবেই। তাহলে যদি আমরা থ্যালাসেমিয়ার সংজ্ঞাটা দেখি, ডেফিনেশন সহজ কথা, আমি একটু আগে বলছি, গ্লোবিন চেইন যে আছে, হিমোগ্লোবিনের যে গ্লোবিন চেইনটা আছে, ওইটার সিনথেসিস যদি কমে যায়, তৈরি হয়, ওই গ্লোবিন চেইন যদি তৈরি কম পরিমাণে তৈরি হয়, ঠিক আছে, অথবা ইভেন তৈরি নাও হইতে পারে একেবারে, হ্যাঁ, অর্থাৎ গ্লোবিন চেইনের কোয়ান্টিটেটিভ পরিমাণগত সংখ্যাগত ডিফেক্ট অ্যাবনর্মালিটি হয়, সেটাকে আমরা বলি হচ্ছে থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়াস আর কোয়ান্টিটেটিভ অ্যাবনর্মালিটিস অফ গ্লোবিন চেইন সিনথেসিস, এটা পলিপেপটাইড গ্লোবিন চেইন সিনথেসিস, ঠিক আছে? থ্যালাসেমিয়াস আর কোয়ান্টিটেটিভ অ্যাবনর্মালিটিস অফ পলিপেপটাইড গ্লোবিন চেইন সিনথেসিস। ওকে, এখন আসো টাইপস অফ থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার টাইপস হচ্ছে, দেখো এটা সহজ, আমাদের নর্মাল মানুষের ক্ষেত্রে কোন হিমোগ্লোবিনটা থাকে বেশিরভাগ পরিমাণে, আমি একটু আগে বলে আসি, হিমোগ্লোবিন এ, এই যে অ্যাডাল্টে হিমোগ্লোবিন এ এইটা থাকে, তাই না? আচ্ছা, তো হিমোগ্লোবিন এটা তৈরি হয় কোন কোন, এটা একটু বলে নিই, দাঁড়াও, এটা মনে বলি নাই আমি। তো হিমোগ্লোবিন এটা তৈরি হয় কোন কোন গ্লোবিন চেইন দিয়ে? দুইটা গ্লোবিন চেইন দিয়ে, আলফা 2 বিটা 2, আলফা 2 আর বিটা 2 দিয়ে। আর হিমোগ্লোবিন এফ এটা তৈরি হয়েছে আলফা 2 গামা 2, দুইটা গ্লোবিন চেইন দিয়ে, দুইটা আলফা গ্লোবিন চেইন, দুইটা গামা গ্লোবিন চেইন দিয়ে তৈরি হয়। আর হিমোগ্লোবিন এ টুটা তৈরি হয় দুইটা আলফা গ্লোবিন চেইন এবং দুইটা ডেল্টা গ্লোবিন চেইন দিয়ে তৈরি হয়। আচ্ছা, তো নর্মালি যেহেতু আমাদের শরীরে সবচেয়ে বেশি থাকে হিমোগ্লোবিন এ, এবং হিমোগ্লোবিন এটা তৈরি হয় দুইটা আলফা গ্লোবিন চেইন দিয়ে এবং দুইটা বিটা গ্লোবিন চেইন দিয়ে তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, তো থ্যালাসেমিয়া হলে কি হবে? ওই গ্লোবিন চেইনগুলো হচ্ছে পরিমাণে কমে যাবে, সংখ্যায় কমে যাবে, সেগুলো তৈরি হবে না। যেহেতু আমাদের শরীরে হিমোগ্লোবিন এটা হচ্ছে মোর কমন, এবং এটা তৈরি হচ্ছে দুইটা আলফা চেইন দিয়ে আর বিটা চেইন দুইটাতে তৈরি হয়, তাই না? আলফা দিয়ে তৈরি হয়। এখন তাইলে আমাদের থ্যালাসেমিয়াও হবে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া, বুঝছো? একটা হচ্ছে থ্যালাসেমিয়ার টাইপস, তাইলে কই প্রকার? থ্যালাসেমিয়া দুই প্রকার, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। আচ্ছা, আলফা থ্যালাসেমিয়াটা কি? ওই যে বলছি যে আমাদের কি হবে, আলফা থ্যালাসেমিয়া মানে হচ্ছে, থ্যালাসেমিয়া মানে হচ্ছে কি, যে আমার গ্লোবিন চেইনটা হচ্ছে সংখ্যায় কমে যাবে, উৎপাদনের সংখ্যাটা কমে যাবে, রিডিউসড হবে, তাই তো? অনেক সময় অ্যাবসেন্টও হইতে পারে। তো এই ক্ষেত্রে কোন গ্লোবিন চেইনটা রিডিউসড ওর অ্যাবসেন্ট হবে আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে? এই ক্ষেত্রে রিডিউসড ওর অ্যাবসেন্ট সিনথেসিস অফ আলফা গ্লোবিন চেইন, অর্থাৎ আলফা গ্লোবিন যে দুটা চেইন থাকে, এই দুটা চেইন হচ্ছে রিডিউসড অথবা অনেক সময় কমপ্লিটলি অ্যাবসেন্টও হইতে পারে, বোঝা গেছে? কিন্তু বিটা চেইন সিনথেসিসটা নর্মাল থাকবে, উইথ নর্মাল বিটা চেইন সিনথেসিস, ইটস কল্ড আলফা থ্যালাসেমিয়া। সো আলফা থ্যালাসেমিয়া জিনিসটা বুঝছো, যেটা হচ্ছে এখানে আলফা গ্লোবিন যে চেইনটা আছে সেটা সিনথেসিস রিডিউসড হয় অথবা টোটালি অ্যাবসেন্ট হয়ে যায়, বাট বিটা চেইন সিনথেসিসটা নর্মাল থাকে। আর বিটা থ্যালাসেমিয়াটা কি? এক্ষেত্রে ঠিক উল্টা, যে বিটা গ্লোবিন চেইন যেটা আছে এটার সিনথেসিসটা রিডিউসড অথবা অ্যাবসেন্ট হয়ে যায়, অর্থাৎ বিটা চেইনটা রিডিউসড অথবা অ্যাবসেন্ট হয়ে যায়, কিন্তু আলফা গ্লোবিন চেইন যেটা আছে সেটার সিনথেসিস সেটা নর্মাল থাকে, সেটা নর্মালি তৈরি হইতে থাকে, এটাকে আমরা বলি বিটা থ্যালাসেমিয়া, বুঝছো? ঠিক আছে, তো প্রথমে আমরা আলোচনা করব বিটা থ্যালাসেমিয়া নিয়ে। তো বিটা থ্যালাসেমিয়াটা কি? এখানে হচ্ছে বিটা গ্লোবিন চেইনটা সিনথেসিস হচ্ছে রিডিউসড হবে অথবা টোটালি অ্যাবসেন্ট হবে, কিন্তু আলফা গ্লোবিন চেইনের সিনথেসিসটা নর্মাল থাকবে, এটাই বিটা থ্যালাসেমিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কেন আমার হচ্ছে বিটা গ্লোবিন চেইনটা সিনথেসিসটা কেন হচ্ছে না, কেন রিডিউসড হচ্ছে বা কেন অ্যাবসেন্ট হচ্ছে?
আচ্ছা, এটা উত্তর হচ্ছে যে দেখো বিটা চেন যেটা বিটা চেনের যে জিনটা, হ্যাঁ জিনটা যেটা থাকে সেটা বিটা চেনের যে জিনটা সেটা হচ্ছে ক্রোমোজোম ক্রোমোজোম নাম্বার 11তম ক্রোমোজোম 11 নাম্বার ক্রোমোজোমে ওই বিটা চেনের জিনটা থাকে, বুঝতে পারছো? ক্রোমোজোম নাম্বার 11-এ হচ্ছে বিটা চেনের জিনটা থাকে। আচ্ছা, ওইখানে হচ্ছে যদি পয়েন্ট মিউটেশন হয় ওই 11 নম্বর জিনে যদি পয়েন্ট মিউটেশন হয় তখনই হচ্ছে আমার এই যে কাহিনীটা হয় যে বিটা চেন সিনথেসিসটা কমে যায়। তাহলে বুঝছো, তাহলে বিটা চেনের জিনটা কোথায় থাকে? 11তম ক্রোমোজোম, 11তম যে ক্রোমোজোম জোড়া আছে ওইখানে হচ্ছে বিটা চেনের জিনটা থাকে। যদি ওই ওইখানে যদি হচ্ছে ওই 11তম জিনে যদি পয়েন্ট মিউটেশন হয়, 11তম ক্রোমোজোমে যদি পয়েন্ট মিউটেশন হয় তাহলে বিটা চেন সিনথেসিসটা হচ্ছে কমে যাবে বা অ্যাবসেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে বিটা থ্যালাসেমিয়া এভাবেই হয়। একটু আর একটু ডিটেল বুঝাই বলি। দেখো, মনে করো এটা হচ্ছে একটা হিউম্যান সেল সাপোজ, ঠিক আছে? হিউম্যান সেলের মধ্যে কী থাকে? ডিএনএ থাকে। এর ভিতরেই তো হচ্ছে আমার ক্রোমোজোম থাকে। এটা মনে করো ডিএনএ, ঠিক আছে? এটা হিউম্যান সেল, এটা মনে করো ডিএনএ। আচ্ছা, একটা ডিএনএর মধ্যে কয়টা ক্রোমোজোম থাকে? 46 ক্রোমোজোমস থাকে। পড়ছো এগুলো? 46 ক্রোমোজোমস থাকে। আচ্ছা, মানে কত জোড়া? মানে 23 পেয়ার। 46 ক্রোমোজোম মানে হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম থাকে। 1 জোড়া এরকম থাকতে পারে, 2 জোড়া, 3 জোড়া, এরকম 11 নম্বর যে জোড়াটা, বুঝতে পারছো? ওই 11 নম্বর জোড়াটাতে যদি পয়েন্ট মিউটেশন হয় তখন আমরা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া পাই। ঠিক আছে? তো আমি 11 নম্বর যে ক্রোমোজোম পেয়ারটাকে এটা হচ্ছে 11তম 11th ক্রোমোজোম পেয়ার এটাকে একটু আলাদা করে আঁকি। যদি যেটা মনে করে 11তম ক্রোমোজোম পেয়ার, এখানেই আমার হচ্ছে বিটা জিনটা থাকে, বিটা চেনের জিনটা থাকে। একটা ক্রোমোজোমে একটা জিন থাকে, আরেকটা ক্রোমোজোমে আরেকটা চেনের জিন থাকে, বুঝতে পারছো? আচ্ছা, যদি এইখানে পয়েন্ট মিউটেশন হয় এই জিনগুলাতে তখন কি হচ্ছে? বিটা থ্যালাসেমিয়া হয়। আচ্ছা, এখন আসো বিটা থ্যালাসেমিয়া যে বললাম এটার কিছু টাইপস আছে। হ্যাঁ, বিটা থ্যালাসেমিয়ার টাইপস, এটা কি টাইপস আছে? বিটা থ্যালাসেমিয়া আছে বিটা থ্যালাসেমিয়া মেজর, তারপরে হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মাইনর, আর হচ্ছে বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়াম। আচ্ছা, বিটা থ্যালাসেমিয়া মেজর, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মাইনর, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়াম। প্রথমে আসো বিটা থ্যালাসেমিয়া মেজরটা একটু বলি, আর মাইনরটা কি এটা একটু বুঝি। আচ্ছা আচ্ছা, প্রথমে আলোচনা করি বিটা থ্যালাসেমিয়া মেজর। এটা কি সহজ কথায়? দেখো, বিটা থ্যালাসেমিয়া মেজর মানে হচ্ছে কি বলছি? 11তম জিনের বিটা চেইন থাকে, ঠিক আছে? একটা ক্রোমোজোমে একটা বিটা চেইনের জিন, আরেকটা ক্রোমোজোমে আরেকটা বিটা চেইন থাকে। একটা ক্রোমোজোমে একটা বিটা চেইন, আরেকটা ক্রোমোজোমে আরেকটা বিটা চেইন তৈরি হয়, তাই না? তো বিটা থ্যালাসেমিয়া মেজর হয় কি? এখানে দুইটা চেনই হচ্ছে তোমার মিউটেশন হয়ে যায়। এখানেও মিউটেশন হয়, এটাতেও মিউটেশন হয়। দুইটা চেনে মিউটেশন হয়ে যাওয়ার কারণে কি হবে? কমপ্লিট অ্যাবসেন্স অফ বিটা চেইন, তাহলে বিটা থ্যালাসেমিয়া মেজরটা কি? বিটা থ্যালাসেমিয়া মেজর এখানে কি হবে? এখানে যেটা হবে সেটা হচ্ছে কমপ্লিট দুইটা জিনে মিউটেশন যেহেতু হয় তাই এখানে হচ্ছে কমপ্লিট অ্যাবসেন্স অফ বিটা চেইন। এখানে বিটা চেইন আর তৈরি হবে না, বিটা চেইন তৈরি হবে না।
তাহলে বিটা থ্যালাসেমিয়া মেজরে যেহেতু 11তম ক্রোমোজোমের 2টা ক্রোমোজোমেই হচ্ছে আমার মিউটেশন হচ্ছে, তাইলে আমার হচ্ছে বিটা চেইন 2টাতেই তৈরি হবে না, কোনো ক্রোমোজোম থেকেই তৈরি হবে না। বুঝতে পারছো? তাহলে কমপ্লিট অ্যাবসেন্স অফ বিটা চেইন। আচ্ছা, কমপ্লিট অ্যাবসেন্স অফ বিটা চেইন হলে কি হবে? আমাদের ওই যে আমি প্রথমে পড়াইছিলাম হিমোগ্লোবিনের টাইপ ছিল 3টা, হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন এফ, হিমোগ্লোবিন A2। তো আমাদের শরীরে নর্মালি কোনটা থাকে? হিমোগ্লোবিন এ থাকে নর্মালি, তাই না? আচ্ছা, এখন হিমোগ্লোবিন এ থাকে যেহেতু, আর হিমোগ্লোবিন এটা তৈরি হয় কী কী গ্লোবিন চেন দিয়ে? আলফা, 2টা আলফা চেন দিয়ে তৈরি হয়, আর কী হয়? 2টা বিটা চেন দিয়ে তৈরি হয়। এখন যদি কমপ্লিট অ্যাবসেন্স ও বিটা চেইন হয়, বিটা চেইনই যদি তৈরি না হয়, তাহলে কি আর হিমোগ্লোবিন এ তৈরি হইতে পারবে? পারবে না। পারবে না, কারণ কি? হিমোগ্লোবিন এ তৈরি হওয়ার জন্য আমার 2টা বিটা চেন লাগে, 2টা আলফা চেন লাগে। আমার কাছে 2টা আলফা চেন আছে, 2টা আলফা চেন আছে, কারণ আমি জানি যে বিটা থ্যালাসেমিয়াতে আলফা চেইনের সিনথেসিস নর্মাল থাকে, কিন্তু আমার কাছে বিটা চেইন নাই, কমপ্লিট অ্যাবসেন্স অফ বিটা চেইন। তাহলে আমার তো হচ্ছে বিটা চেইন ছাড়া তো আমার 2টা মিলে হিমোগ্লোবিন এ তৈরি করতে পারবে না। তাহলে হিমোগ্লোবিন এ যদি তৈরি হতে না পারে শরীরে, তাইলে আমার আদার অপশন কি? আদার অপশন হচ্ছে ওই যে কিছু পরিমাণে যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন এফ বা হিমোগ্লোবিন A2, যেগুলো হচ্ছে শরীরে খুব সামান্য পরিমাণে থাকে, যেমন হিমোগ্লোবিন এফ সাধারণ মানুষের শরীরে প্রায় নাই, থাকেই না বললেই চলে। প্রায় হচ্ছে কতটুকু থাকে? মাত্র হচ্ছে 1%-এর কাছাকাছি। আর হিমোগ্লোবিন A2টা থাকে কত? 3.5%-এর কম। এইগুলো হচ্ছে তখন তৈরি হওয়া শুরু হবে। ঠিক আছে, দেখো এগুলো তৈরি হওয়া শুরু হবে। এই হিমোগ্লোবিন এটা আর তৈরি হইতে পারবে না, কারণ এটার জন্য বিটা চেইন লাগে। আর তখন কি হবে? এই যে হিমোগ্লোবিন এফটা বেশি বেশি তৈরি হবে, কারণ এটার জন্য বিটা চেইনের দরকার না, এটার জন্য লাগে কোন চেইন? গামা চেইন। হ্যাঁ, গামা চেইন লাগে। তখন আমার এই বেশি বেশি পরিমাণ হচ্ছে হিমোগ্লোবিন এফটা তৈরি হবে, কারণ এটা তৈরির জন্য আমার গামা চেইন লাগে। যেহেতু বিটা চেইন নাই, তখন এই যে গামা চেইন এর প্রোডাকশন বেড়ে হিমোগ্লোবিন এফটা তৈরি হবে, তো ফিটাল হিমোগ্লোবিনটা পাবো আমরা। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করলে ফিটাল হিমোগ্লোবিনটা পাবো একটা সুস্থ অ্যাডাল্ট মানুষের শরীরে। প্রায় এটা যেখানে হিমোগ্লোবিন এফ হচ্ছে 1%-এরও কাছাকাছি থাকে, সেটা বেড়ে গিয়ে 50 থেকে 98% পর্যন্ত আমরা ফিটাল হিমোগ্লোবিন পেতে পারি। আর হিমোগ্লোবিন এটা একদম কমে যাবে। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। এই হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর। হ্যাঁ, তো বিটা থ্যালাসেমিয়া মেজরটা খুবই খারাপ। এই যে বিটা থ্যালাসেমিয়ার মধ্যে যতগুলো টাইপ আছে, তার মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর। এটাতে কী কী হয়? ক্লিনিক্যাল ফিচার আমরা কী কী পাই? ক্লিনিক্যাল ফিচার এখানে ক্লিনিক্যাল ফিচার, সহজ ক্লিনিক্যাল ফিচার। এটা অনেক সময় থ্যালাসেমিয়ার ক্লিনিক্যাল ফিচার জিজ্ঞেস করলে কী হবে আলটিমেটলি যদি আমার এইরকম হয় কাহিনী, তাহলে আলটিমেটলি যে হিমোলাইটিক অ্যানিমিয়া হবে। হ্যাঁ, অ্যানিমিয়া এতই সিভিয়ার অ্যানিমিয়া হয় এক্ষেত্রে। হিমোগ্লোবিন লেভেল এতই কমে যায়, মনে করো 5-এর নিচে নেমে যায়, 5 গ্রাম পার ডেসিলিটার, 2-3ও হয়ে যায়। বুঝতে পারছো? অনেক পরিমাণ হচ্ছে হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে অ্যানিমিয়ার ফিচারগুলো বেড়ে যাবে। অ্যানিমিয়ার ফিচার কী কী আছে? পেশেন্ট ফেটিক থাকবে, উইকনেস থাকবে পেশেন্টের, পেশেন্ট হচ্ছে তোমার প্যালপিটেশন থাকবে, অর্থাৎ হার্ট রেট অনেক বেশি বেড়ে যাবে। মনে করে যে 110, 120 হার্ট রেট বেড়ে যাবে, প্যালপিটেশন থাকবে। ঠিক আছে, এই ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা পাবো। ওকে, এবং এই ক্ষেত্রে যেটা হয়, তাহলে সিভিয়ার অ্যানিমিয়া পাবো, ক্লিনিক্যাল ফিচারে সিভিয়ার অ্যানিমিয়া থাকবে। হ্যাঁ, আর এক্ষেত্রে কি সিভিয়ার অ্যানিমিয়া যদি থাকে একটা পেশেন্ট, তাকে কি কোলে করে বসে নিয়ে থাকবে? না, তাকে হচ্ছে আমাদের কি করতে হবে? 5-এর নিচে হিমোগ্লোবিন নেমে গেছে, 2-3 হয়ে গেছে হিমোগ্লোবিন, তারা তো ব্লাড দিতে হবে, রক্ত দিতে হবে, তাই না? তো এইসব পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের বারবার ট্রান্সমিশন লাগে, রিপিটেড ট্রান্সফিউশন লাগে, রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন লাগে। বিটা থ্যালাসেমিয়া মেজরটা খুবই খারাপ। এক্ষেত্রে বারবার হচ্ছে কী হয়? ব্লাড দেওয়া লাগে, রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন, এটাই চিকিৎসা। এটা বারবার ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। বারবার রক্ত কমে যাবে, বারবার তুমি রক্ত দিবা, রক্ত কমবে, রক্ত আবার দিবা। ঠিক আছে? আচ্ছা, আসো আর কি বাকি থাকলো? একটা হচ্ছে এটা হলো মেজর, তাহলে আর হলো মাইনর। মাইনরটা কি? বিটা থ্যালাসেমিয়া এটা হলো মেজরের কথা বলে, আমার বলো মাইনর। মাইনরটা কি? মাইনরটা সহজ একদম। মাইনরটা হচ্ছে তো 11 নম্বর ক্রোমোজোমে
একটা একটা ক্রোমোজোমের মধ্যে একটা বিটা চেইন থাকে, আরেকটা ক্রোমোজোমের মধ্যে আরেকটা বিটা চেইন থাকে। হ্যাঁ, মেজরের ক্ষেত্রে কি ওই দুইটা জিনেই হচ্ছে আমার দুইটা চেনই হচ্ছে মিউটেশন হয়ে আমার হচ্ছে একবার কমপ্লিট অ্যাবসেন্স অফ বিটা চেন হয়। বাট মাইনরের ক্ষেত্রে হচ্ছে কি একটা বিটা চেনে মিউটেশন হয়, একটা বিটা চেন খারাপ হয়ে যায়, একটা বিটা চেনে মিউটেশন হয়, বাট আর একটা নর্মাল থাকে। বুঝছো? একটা খারাপ হয়ে যায় আর একটা নর্মাল থাকে, একটা খারাপ হয়ে যায় আর একটা নর্মাল থাকে। এটাকে আমরা বলি হচ্ছে তোমার কি বিটা থ্যালাসেমিয়া মাইনর। একটা খারাপ হয়ে আর একটা নর্মাল থাকে। তাহলে একটা বিটা চেনের মিউটেশন হয় আর একটা বিটা চেন হচ্ছে নর্মাল থাকে, ইটস কল্ড বিটা থ্যালাসেমিয়া মাইনর। এই ক্ষেত্রে রোগীরার ক্লিনিক্যাল ফিচার কী থাকে? এই ক্ষেত্রে রোগী সাধারণত অ্যাসিমটোমেটিক থাকে। সিমটোমেটিক, এটা সাধারণত বোঝা যায় না, অ্যাসিমটোমেটিক থাকবে। হয়তো অনেক বছর পরে দেখা যায় যে একবার রক্ত কমে গেছে, রক্ত কমার কারণ হিসেবে বের করতে গিয়ে দেখা গেছে যে বিটা থ্যালাসেমিয়া মাইনর হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে ডায়াগনোসিস পাইছো তোমার বিটা থ্যালাসেমিয়া মাইনর। ব্লাড ট্রান্সফিউশন করলে আবার মনে করো যে এমনিতেই দেখবো 2-3 বছর 4 বছর আর কিছুই করা লাগতেছে না, আবার ব্লাড দেওয়া লাগতে পারে 2-3-4 বছর পরে। ঠিক আছে, এটা হচ্ছে প্রায় অ্যাসিমটোমেটিক থাকে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা সাধারণত যে ওই হিমোগ্লোবিন যেহেতু একটা চেন ভালো আছে, আমাদের নর্মাল হিমোগ্লোবিন এ যেটা এটা মোটামুটি পাই আমরা, বুঝতে পারছো? আর সাথে ওই যে কিছু হচ্ছে হিমোগ্লোবিন A2 পাই, কিছু হচ্ছে হিমোগ্লোবিন ফিটাস হিমোগ্লোবিন যেটা এটা পাই। হিমোগ্লোবিন A2টা মনে করো যে 4 থেকে 9%, 9%-এর মতো, এটা 1 থেকে 5%, পার্সেন্টেজ মনে রাখা লাগবে না। ঠিক আছে, এটা বেশিরভাগ আমরা এই যে নর্মালের মতো হিমোগ্লোবিন এটা থাকে। আর ইন্টারমিডিয়েটটা কি? বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট, এটা হচ্ছে মেজর এবং মাইনরের মাঝামাঝি একটা অবস্থা, বুঝতে পারছো? মেজর এবং মাইনরের মাঝামাঝি একটা অবস্থা, এটা নিয়ে ডিটেল পড়তে হবে না। এখানে অনেক ধরনের মাল্টিপল মেকানিজম হয়, বোঝার দরকার নেই তো, মাল্টিপল মেকানিজম। এখানে মেইনলি লাগবে বিটা থ্যালাসেমিয়া মেজরটা বেশি, বুঝছো? আর মাইনরটা জিজ্ঞেস করবো যেখানে কয়টা জিনে মিউটেশন হচ্ছে। হ্যাঁ, কয়টা জিনে হচ্ছে তোমার পয়েন্ট মিউটেশন হচ্ছে। মিউটেশনের নামটা মনে রাখবো, পয়েন্ট মিউটেশন, পয়েন্ট মিউটেশন হয়। তাহলে বিটা থ্যালাসেমিয়া মাইনরে হচ্ছে একটা জিনে পয়েন্ট মিউটেশন হয়, একটা জিনে পয়েন্ট মিউটেশন মানে একটা জিন খারাপ হয়ে যায় আর একটা নর্মাল থাকে। মেজরে সবগুলাই হচ্ছে তোমার পয়েন্ট মিউটেশন হয়ে একবারে হচ্ছে তোমার কমপ্লিট অ্যাবসেন্স অফ বিটা চেনে একবারে বিটা জিরো হয়ে যায় আর কি, বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো ইয়েতে। তো যেহেতু মোস্ট ডেঞ্জারাস বিটা থ্যালাসেমিয়া মেজর এবং এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই জরুরি, তো বিটা থ্যালাসেমিয়া মেজর্সের ক্লিনিক্যাল ফিচারগুলো হচ্ছে আমরা একটু বলি। প্রথম কথা, বিটা থ্যালাসেমিয়া মেজরে আমরা কী পাবো? অ্যানিমিয়া পাবো। অ্যানিমিয়া রিলেটেড ক্লিনিক্যাল ফিচারগুলো পাবো। হিমোগ্লোবিন অনেক কমে যাবে, 5-এর নিচে নেমে যাবে। ঠিক আছে, আচ্ছা। আর 2 নম্বর হচ্ছে আমরা কী পাইতে পারি? হ্যাপাটো স্প্লেনোমেগালি পাইতে পারি। ঠিক আছে, হ্যাপাটো স্প্লেনোমেগালি, অর্থাৎ লিভার বড় হয়ে যাবে, স্প্লিন বড় হয়ে যাবে। কেন বড় হয়? কারণ হচ্ছে এখানে এক্সট্রা মেডুলারি হেমাটোপয়েসিসের কারণে বড় হয়, ডিউ টু এক্সট্রা মেডুলারি হেমাটোপয়েসিস, বুঝতে পারছো? আচ্ছা, 3 নম্বর কী হবে? এক্সপানশন অফ বোনসগুলো হচ্ছে বড় বড় হয়ে যাবে। ঠিক আছে, কেন বড় হয়ে যাবে? বোনস বড় হবে। এক্সপানশন অফ বোনস বলতে কী বুঝো? এটা হচ্ছে ওই যে এখানে তো বিটা চেইনের অ্যাবসেন্ট হওয়ার কারণে অনেক সময় হচ্ছে এখানে কি হয় তোমার ওই যে আরবিসি ডিস্ট্রাকশন হয়, হিমোলাইসিস হয় আরবিসি। তো আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে, আরবিসি ধ্বংস হয়ে যাচ্ছে, তখন কি করবে? বোন মেরু কী করার চেষ্টা করবে? বোন মেরু চাইবে কি বেশি বেশি আরবিসি তৈরি করতে চেষ্টা করবে। আরবিসি যেহেতু তৈরি হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তখন বোন মেরু চেষ্টা করবে কি বেশি বেশি পরিমাণে হচ্ছে আরবিসি তৈরি করার জন্য। হ্যাঁ, এখন বেশি বেশি আরবিসি তৈরি করার জন্য কী হয়? ওই বোন মেরুর যে মেডুলারি ক্যাভিটি সেটা হচ্ছে এক্সপানশন হয়ে যায়, সেটা বড় হয়ে যায়, যাতে সে এক্সপানশন হয়ে গেলে কী হবে? যাতে সে বেশি বেশি আরবিসি তৈরি করতে পারে। তাহলে এক্সপানশন অফ বোনস অ্যাকচুয়ালি হচ্ছে যে মেডুলারি ক্যাভিটি যেগুলো থাকে, মেডুলারি ক্যাভিটি হচ্ছে এক্সপানশন হয়, এটা এক্সপানশন হয়, মেডুলারি ক্যাভিটি এক্সপানশন হয়। যাতে কেন এক্সপানশন হয়? যাতে সে বেশি বেশি আরবিসি তৈরি করতে পারে। যেহেতু আরবিসি তার ডিস্ট্রাকশনে হচ্ছে, বেশি বেশি আরবিসি তৈরি করা দরকার, তাই মেডুলারি ক্যাভিটি হচ্ছে এক্সপান্ডেড হয়, বড় হয়ে গিয়ে বেশি বেশি আরবিসি তৈরি করে। আচ্ছা, কিন্তু তৈরি করে কোনো লাভ হয় না আর কি আলটিমেটলি।
তো তখন হচ্ছে আমাদের যে মুখের যে বোনসগুলো যখন বড় বড় হয়ে যাবে তখন আমরা সেটাকে বলি থ্যালাসেমিক ফেসিস। ঠিক আছে, থ্যালাসেমিক ফেসিস, বইয়ের নামটা দেখো লেখা আছে তোমাদের, থ্যালাসেমিক ফেসিস বা মঙ্গোলয়েড ফেসিস, মঙ্গোলয়েড ফেস আর কি, মানে মঙ্গোলয়েড ফেস বা থ্যালাসেমিক ফেসিস। এটা একটা ফিগার আছে দেখবো বইয়ের মধ্যে, একটা বাচ্চার ছবি থাকে, বাচ্চাদের হচ্ছে দেখবো যে নাক মুখের আশেপাশের যে বোনসগুলো হচ্ছে বড় বড় হয়ে গেছে, এই জন্য মঙ্গোলয়েড ফেসিস বা থ্যালাসেমিক ফেসিস ফিচার পাই আমরা। আরেকটা কি আয়রন ওভারলোড, যেহেতু আমরা বিটা থ্যালাসেমিয়া মেজরে সিভিয়ার অ্যানিমিয়া থাকে, তাহলে আমরা হচ্ছে এখানে কি করি, রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন করা লাগে, কয়েক মাস পর পরই ব্লাড দেওয়া লাগে। তো ব্লাড দিলে হয় কি, বিটা থ্যালাসেমিয়া মেজর, আমি প্রথমেই একবার শুরুতেই বলে আসি যে থ্যালাসেমিয়া কিন্তু হিমোগ্লোবিনের হিম হিম পোর্শনের কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে গ্লোবিন পোর্শনে, গ্লোবিন পোর্শনের সমস্যা। তাহলে তো আমরা তার তার কিন্তু দরকার শুধু গ্লোবিন, তার কিন্তু হিমের দরকার নাই। ঠিক আছে, তার হিম ঠিক আছে, কিন্তু আমরা যখন ব্লাড ট্রান্সফিউশন করি আমরা তো আলাদা করে হিম আলাদা করে ব্লাড ট্রান্সফিউশন করতে পারবো না। ওই ব্লাড ট্রান্সফিউশনের মধ্যে হিমও থাকবে আবার গ্লোবিনও থাকবে, বুঝতে পারছো? তো হিম যেটা, সেটা ওই হিমটা হচ্ছে গিয়ে অতিরিক্ত ব্লাড ট্রান্সফিউশন মানে ওই হিমটা হচ্ছে কী হবে, ওইটা ওইটা বাড়তে থাকবে বাড়তে থাকবে, হিমটা পরে হচ্ছে আয়রনে কনভার্টে, ওই আয়রন হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে কী হয়, জমা হয়, বুঝতে পারছো? আয়রন ওভারলোড, আয়রন বিভিন্ন জায়গায় জমা হয়, হার্টে জমা হয়, লিভারে জমা হয়, এবং এভাবে রোগী হচ্ছে মারা যায়। আয়রন রেলে একটা বিটা থ্যালাসেমিয়া মেজর রোগী কীভাবে মারা যায়, আয়রন ওভারলোড হয়ে আয়রন যখন বিভিন্ন জায়গায় জমে তারপর হচ্ছে মারা যায়, হার্ট লিভার এগুলোতে জমে হচ্ছে রোগীটা মারা যায়। এটা হচ্ছে ঠিক আছে। তো এখন আসলে ল্যাব ডায়াগনোসিস অফ বিটা থ্যালাসেমিয়া মেজর, এটা পরীক্ষায় আসে, এটা 100% আসে, এটা পরীক্ষায় আসবেই, এটা রিটেনও আসে, ভাইভাতেও জিজ্ঞেস করে, একটু ভালো করে পড়বা, হ্যাঁ। তো ল্যাব ডায়াগনোসিস অফ বিটা থ্যালাসেমিয়া মেজর, তোমাদের যে আমি হিমাটোলজি অনেক আগে পড়াইছিলাম, তারপর তো হচ্ছে কিছু মনে আছে, আমরা কি কি টেস্ট করি, প্রথমে কি করি, সিবিসি করব, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব, করে কি দেখি, হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখি কী হবে, হিমোগ্লোবিন পার্সেন্টেজ কি বাড়বে না কমবে নাকি নর্মাল থাকবে, অবশ্যই কমবে, অনেক কমে যাবে, একটু আগে বলছি, হ্যাঁ, অনেক কমে, 5-এর নিচে নেমে যায়, 2-3ও হইতে পারে, বুঝতে পারছো, অনেক পরিমাণে কমে হিমোগ্লোবিন পার্সেন্টেজ। তারপরে মনে করো মেন পয়েন্টগুলো বলতেছি, বাকিগুলো একটু পড়ে নাও। পিবিএফ করে দেখি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, পেরিফেরাল ব্লাড ফিল্ম করে আমরা কি পাবো, পেরিফেরাল ব্লাড ফিল্ম করে আমরা পাবো হচ্ছে ওই আরবিসিটা কীরকম থাকবে, ওই যে পড়ছিলা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার কজগুলো, এর মধ্যে ছিল না যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া এটসেট্রা, এরকম অনেকগুলো কজ ছিল, 4টা কজ ছিল না? তাহলে এখানে এই যে থ্যালাসেমিয়াতে আমরা ওইটা পাবো, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া পাবো, বুঝছো, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। এর সাথে আরবিসির শেপেরও পরিবর্তন হবে, যেটাকে আমরা বলি অ্যানাইসোসাইটোসিস, পয়কিলোসাইটোসিস পাবো। এছাড়া কী পাবো, কিছু পরিমাণ হচ্ছে সাম টার্গেট সেল পাইতে পারি, সহজ হিসাব একবার। তাহলে সিবিসিতে হিমোগ্লোবিন পার্সেন্টেজ সিভিয়ারলি ডিক্রিজড হয়ে যাবে। পিবিএফে আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক রেড ব্লাড সেল পাবো, অ্যানাইসোসাইটোসিস, পয়কিলোসাইটোসিস থাকবে, এবং হচ্ছে সাম টার্গেট সেলস থাকবে। এরপর নেক্সট আমরা কি পরীক্ষা করবো, আমি মেইন যেগুলো পজিটিভ পয়েন্টগুলো বলতেছি, ঠিক আছে, এগুলো বললেই হবে, পজিটিভ পয়েন্টগুলো বললেই হবে। তারপরে আমরা বোন ম্যারো এক্সামিনেশন করি, বোন ম্যারো এক্সামিনেশন করে আমরা কি দেখি, বোন ম্যারো এক্সামিনেশনে ওই যে মনে আছে না, সেলুলারিটি দেখি, পড়াইছিলাম, সব ভুলে গেছে অবশ্য। আচ্ছা, সেলুলারিটি, তাহলে রক্তে তোমার হিমোগ্লোবিন কমে গেছে, রক্তে আরবিসি নাই, যেহেতু রেড ব্লাড সেল ডিস্ট্রাকশন হচ্ছে, বিটা চেইন সিনথেসিসের না হওয়ার কারণে রেড ব্লাড সেল ডিস্ট্রাকশন হচ্ছে। তো রক্তে যেহেতু আরবিসি নাই, তখন কী হবে, রক্ত হচ্ছে আমার একটা স্টিমুলাস পাঠাবে বোন মেরুতে, যে এখানে বোন মেরুতে একটা স্টিমুলাস যাবে যে আমার রক্তে আরবিসি কম, তুমি আরবিসি বেশি বেশি প্রোডাকশন করো, তখন বোন মেরুতে কিন্তু আমার কী হবে, ওই আরবিসি হচ্ছে বেশি বেশি প্রোডাকশন হবে, তারপরে সেলুলারিটি হচ্ছে কি হাইপার সেলুলার, ঠিক আছে, হাইপার সেলুলার। তাহলে মাইলয়েড ইরাইথ্রয়েড রেশিওটা কী হবে,
এখানে কোন সেলটা বেশি বাড়ে? মাইলয়েড মানে হচ্ছে যে ডাব্লিউবিসি সিরিজের সেলগুলা, তাই না? সহজে যেটা বলছিলাম। আর নিচে কী থাকবে? আরবিসি সিরিজে, এটাই তো। তো এখানে অ্যাকচুয়ালি কোন সেলটা বোন মেরুতে বাড়তেছে বেশি বেশি? আরবিসি। তো নিচের সেলটা যদি বেশি বাড়ে, নিচের সেলটা যদি বেশি বাড়ে, তাহলে রেশিওটা কী হবে? রেশিওটা আমরা ডিক্রিজড পাবো, বুঝছো? আচ্ছা, এখন গেল বোন মেরু। এখন আসলে লাস্ট আরেকটা বলি, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করি আমরা। ইলেকট্রোফোরেসিস, দিস ইজ দ্য কনফার্মেটরি টেস্ট। কনফার্মেটরি টেস্ট ফর থ্যালাসেমিয়া, ঠিক আছে? হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে কী পাবো? ওই যে প্রথমে বলছিলাম, হ্যাঁ, নর্মাল মানুষ যদি আমার ক্ষেত্রে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে, তাহলে আমি পাবো হচ্ছে হিমোগ্লোবিন এ, অ্যাডাল্ট হিমোগ্লোবিন। বাট বিটা থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে একটু আগে পড়ে আসছি, আমরা পাবো হচ্ছে বেশিরভাগ হিমোগ্লোবিন এফ, যেটা ফিটাল হিমোগ্লোবিন, এটা পাবো প্রায় 90%-এর মতো পাবো, ঠিক আছে? আর বাকিগুলো কম কম পরিমাণে পাবো, বুঝতে পারছো? তো এটা যখন দেখবো তখনই বুঝবো যে বিটা থ্যালাসেমিয়া মেজর। এছাড়াও আমরা করতে পারি হচ্ছে স্কালের একটা এক্সরে করতে পারি। স্কাল মানে কি? মাথার খুলি, তাই তো? স্কালের একটা এক্সরে করতে পারি। করলে কি পাবো? স্কালের একটা এক্সরে করলে, এটা ছবিটা দেখে নিও, ছবিটা দেখলে বুঝবা, বইয়ে ছবি আছে। এখানে আমরা পাই হেয়ার অন অ্যান্ড অ্যাপিয়ারেন্স। দেখে নিও, এটা একবার দেখলে আর জীবনে ভুলবো না। হেয়ার অন অ্যান্ড অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? হেয়ার অন অ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে ওই তোমার স্কালের যে বলছিলাম না, বোনস কি হয়, বোনসগুলো হচ্ছে যেটা আরবিসি ডিস্ট্রাকশনের কারণে, আরবিসি কমে যাওয়ার কারণে ব্লাডে বোনস চেষ্টা করে যে বোন মেরু চেষ্টা করে যে আরবিসি প্রোডাকশন বাড়ানোর জন্য। বাড়াইতে গেলে বোন মেরু নিজেই তো বড় হওয়া লাগবে, হ্যাঁ? তো ওই যে এক্সপানশন অফ দ্য মেরু ক্যাভিটি, মানে বোন মেরু ক্যাভিটি অফ দ্য স্কালের যে বোন মেরু ক্যাভিটিটা বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার কারণে তখন আমরা একটা অ্যাপিয়ারেন্স পাই, হেয়ার অন অ্যান্ড অ্যাপিয়ারেন্স। এটা সুন্দর একটা ছবি আছে, তোমরা দেখে নিও একটু, সারা জীবন লাগবে। লাস্ট টপিক্স থ্যালাসেমিয়ার, ওই যে দুইটা টাইপস পড়ছিলাম, বিটা থ্যালাসেমিয়া আর আলফা থ্যালাসেমিয়া। লাস্ট টপিক্স হচ্ছে আলফা থ্যালাসেমিয়া। তো আলফা থ্যালাসেমিয়াটা কি? এখানে হচ্ছে রিডিউসড অর কমপ্লিট অ্যাবসেন্ট, অর্থাৎ রিডিউসড হতে পারে অথবা অ্যাবসেন্ট অফ আলফা গ্লোবিন চেইন। আলফা গ্লোবিন চেনটা রিডিউসড হতে পারে অথবা কমপ্লিটলি অ্যাবসেন্ট হয়ে যেতে পারে। কিন্তু বিটা চেন যেটা, সেটা নর্মাল থাকবে, সেটার সিনথেসিস থাকবে নর্মাল। তাইলে রিডিউসড অর অ্যাবসেন্ট অফ আলফা গ্লোবিন চেইন অ্যান্ড নর্মাল সিনথেসিস অফ বিটা চেইন ইজ কল্ড আলফা থ্যালাসেমিয়া। জাস্ট বিটা থ্যালাসেমিয়ার উল্টাটা। তো আলফা থ্যালাসেমিয়াটা কেন হয়? বিটা থ্যালাসেমিয়াটা কেন হয়েছিল মনে আছে? 11তম ক্রোমোজোমের যে বিটা চেইন থাকে দুইটা, ওইখানে মিউটেশনের কারণে, পয়েন্ট মিউটেশনের কারণে হয়। আর আলফা থ্যালাসেমিয়াটা কেন হয়? আলফা থ্যালাসেমিয়াটা হচ্ছে 16তম যে ক্রোমোজোম থাকে, এইখানে হচ্ছে ডিপ্লেশন হয়, নট মিউটেশন, ডিপ্লেশন। দুইটা কিন্তু আলাদা জিনিস। আগে ছিল পয়েন্ট মিউটেশন, আর না হচ্ছে কি হচ্ছে 16তম ক্রোমোজোমে ডিপ্লেশন হচ্ছে। বুঝাচ্ছি আমি ডিপ্লেশন কি। ধরো যে ছবি আঁকি, ওই আগেরটার মতোই ছবি হচ্ছে তোমার, মনে করো 23 জোড়া ক্রোমোজোম থাকে না, মানে টোটাল হচ্ছে 46 ক্রোমোজোমস। এর মধ্যে 16তম যে ক্রোমোজোমটা মনে করো এটা, ঠিক আছে? এটা মনে করো 16তম ক্রোমোজোম। এখানে 4টা আলফা চেন থাকে। এই ক্রোমোজোমে 2টা, আর এই ক্রোমোজোমে হচ্ছে 2টা আলফা চেন। এখানে 2টা আলফা চেন, আর এখানে মনে করো 2টা আলফা চেন আছে। আচ্ছা, যদি 16তম ক্রোমোজোম, এটা হচ্ছে 16তম ক্রোমোজোম, 16 ক্রোমোজোম, এখানে এগুলো হচ্ছে আলফা চেন। তাহলে একটা ক্রোমোজোমে 2টা আলফা চেন, আর একটা ক্রোমোজোমে 2টা আলফা চেন। হ্যাঁ, যদি একটা আলফা চেন ডিপ্লেশন আর ডিলেট হয়ে যায়, ডিপ্লেশন মানে ডিলেট হয়ে যায়, ডিলেটেড হয়। যদি একটা যদি আলফা চেন ডিলেট হয়ে যায়, তখন আমরা সেটাকে বলবো থ্যালাসেমিয়া ক্যারিয়ার। থ্যালাসেমিয়া ক্যারিয়ার বলবো, আলফা থ্যালাসেমিয়া ক্যারিয়ার, ঠিক আছে? আলফা থ্যালাসেমিয়া চার টাইপস। তাহলে একটা যদি আলফা চেইন ডিলিট হয়ে যায়, সেটাকে বলবো আলফা থ্যালাসেমিয়া ক্যারিয়ার। আচ্ছা,
যদি 2টা ডিলিট হয়ে যায় তখন আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া ট্রেট, ঠিক আছে। যদি 3টা ডিলিট হয়ে যায় তখন আমরা বলবো হিমোগ্লোবিন HbH, হিমোগ্লোবিন H, ঠিক আছে। আর যদি 4টাই ডিলিট হয়ে যায় তখন আমরা বলবো হাইড্রপস ফিটালিস, ঠিক আছে। যদি একটা চেইন ডিলিট হয়ে যায় আলফা চেইন একটা যদি ডিলিট হয়ে যায় সেটাকে বলবো ক্যারিয়ার, 2টা ডিলিট হলে ট্রিট, 3টা ডিলিট হলে হিমোগ্লোবিন H, 4টা যদি ডিলিট হয় তাহলে তখন সেটা বলবো আমরা হাইড্রপস ফিটালিস। ওকে, আচ্ছা, মোটামুটি শেষের দিকে আমরা, তোমরা মাথা খারাপ করিও না, একটু দেখো কষ্ট করে, লাস্ট আর 2-3 মিনিট আছে। আচ্ছা, তো এই যে প্রথম দুইটা যে কেরিয়ার এবং ট্রেট, এই দুইটার ক্ষেত্রে সাধারণত পেশেন্ট থাকে অ্যাসিমটোমেটিক, এটা অ্যাসিমটোমেটিক থাকে ইউজুয়ালি, বাট এই দুইটা খুবই খারাপ, হিমোগ্লোবিন Hটাও খারাপ, এটাও খারাপ। তাহলে এই দুইটা নিয়ে আমরা একটু পড়ি। প্রথমে আসো হিমোগ্লোবিন H, এই টাইপটা নিয়ে একটু পড়ি, ঠিক আছে। তো এখানে কি হয়, আমাদের হচ্ছে 3টা আলফা চেন নিয়ে হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো 3টা আলফা চেন, এখানে আলফা চেনগুলো হচ্ছে যদি নষ্ট হয়ে যায়, তো হচ্ছে আমার মনে করো হচ্ছে আমাদের নর্মাল একজন মানুষের ক্ষেত্রে কি থাকে, নর্মাল একজন মানুষের শরীরে থাকে হিমোগ্লোবিন এ থাকে না, হিমোগ্লোবিন এর মধ্যে কি থাকে, 2টা আলফা চেন থাকে আর 2টা বিটা চেন থাকে, এটা তো নর্মাল মানুষের ক্ষেত্রে। এখানে আলফা চেন একেবারে নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে কি হয়, এখানে যেটা হয় সেটা হচ্ছে যেহেতু আলফা চেন নষ্ট হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে বিটা চেন যেটা থাকে ওই বিটা চেইনের টেট্রামার তৈরি হয়, বিটা চেইনের টেট্রামার তৈরি হয়, টেট্রা মানে বিটা 4, বিটা চেইনের টেট্রামার তৈরি হয়, বুঝতে পারছো? বিটা চেইনের টেট্রামার তৈরি, তাহলে হিমোগ্লোবিন H এ কী হয়, বিটা চেইনের টেট্রামার তৈরি, বিটা 4, বিটাটাই বেড়ে যায়, আলফা তো নাই, বিটাটাই বাড়ে, বিটা চেইনের টেট্রামার তৈরি হয়, বুঝতে পারছো? আচ্ছা, বিটা 4 যে বাই যে টেট্রামারটা তৈরি হলো, এটা হইলে সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে ইট হ্যাজ এ হাই এফিনিটি ফর অক্সিজেন। এই বিটা 4 বাই যেটার কী হয়, এটা হচ্ছে হাই এফিনিটি ফর অক্সিজেন, হাই এফিনিটি ফর অক্সিজেন মানে কি, এটা হচ্ছে অক্সিজেনকে খুব বেশি পছন্দ করে। এই যে বিটা 4 যখন হয়ে যাবে তখন ওই হিমোগ্লোবিনটা অক্সিজেনকে ধরে রাখতে পছন্দ করে, অক্সিজেনকে ধরে রাখতে পছন্দ করে। এখন অক্সিজেনকে তো হিমোগ্লোবিন শুধু অক্সিজেনকে ক্যারি করে, অক্সিজেনকে ধরে রাখলে তো হবে না, সেটা তো হচ্ছে টিস্যুতে পাঠাইতে হবে, বিভিন্ন টিস্যুতে পাঠাইতে হবে, নাহলে তো টিস্যুতে অক্সিজেন যাবে না, তাই না? তো যদি হিমোগ্লোবিনের যে বিটা বিটা হিমোগ্লোবিনটা যখন বিটা 4 হয়ে যায় তখন সে নিজেই যদি অক্সিজেনটাকে ধরে বসে থাকে তাহলে বিভিন্ন টিস্যু যেগুলো আছে সেগুলো তো অক্সিজেন পাচ্ছে না, এর ফলে কী হবে, টিস্যু হাইপোক্সিয়া হবে, এটা খুবই খারাপ, রোগী মারা যেতে পারে টিস্যু হাইপোক্সিয়া হয়ে, ঠিক আছে। আচ্ছা, বাকি থাকলো কোনটা, বাকি থাকলো হচ্ছে হাইড্রপস ফিটালিস, হাইড্রপস ফিটালিসটা বাকি থাকলো। হাইড্রপস ফিটালিস, এখানে কি হয়, 4টা আলফা চেনই হচ্ছে ডিলিট হয়ে যায়। তো এখানে হচ্ছে 4টা আলফা চেন ডিলিট হওয়ার পরে এখানে যেটা হয় আমাদের, আচ্ছা, নর্মাল মানুষের শরীরে কী থাকে, 2টা আলফা চেন থাকে, 2টা বিটা চেন থাকে। তো এখানে আলফা চেন সব ডিলিট হয়ে গেছে, তাহলে আমার বিটা চেন হচ্ছে এই ক্ষেত্রে বিটা চেন বাড়তে পারে। তো আমাদের এই ক্ষেত্রে বিটা চেন বাড়ে না, এই ক্ষেত্রে সাধারণত যে বিটা চেন ছাড়াও তো আরও আছে, গামা চেন থাকে না, এই গামা চেন থাকতে পারে, তারপরে A2 থাকতে পারে, ডেল্টা চেন আছে,